রাহাস এডুকেশন পয়েন্টে সবাইকে স্বাগতম। সহজে শিখি, প্রতিযোগিতায় এগিয়ে থাকি। বাংলা সাহিত্যের জীবনী গ্রন্থ লাল নীল দীপাবলির কথা সবাই শুনেছি এবং অনেকে দেখা গেছে বা পড়িনি যে গল্পটি, কিন্তু লাল নীল দীপাবলি যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা রয়েছে তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এই লাল নীল দীপাবলি হুমায়ুন আজাদের লেখা এই বইটি। বাংলা সাহিত্যের আদ্যপান্ত বাংলা সাহিত্যের জীবনী গ্রন্থ জানতে হলে লাল নীল দীপাবলির গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমার হ্যান্ড নোট করা এবং এই হ্যান্ড নোট করা তথ্যগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখলে আপনি লাল নীল দীপাবলি থেকে কমন পড়া বাংলা সাহিত্যের অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য কিন্তু আপনি জানবেন। এবং যারা হচ্ছে শুরুতে রয়েছে যারা হচ্ছে সাহিত্য জগৎ সম্পর্কে খুবই কম জানো, তাদের জন্য হচ্ছে আজকের ক্লাসটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বাংলা সাহিত্যের যে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো রয়েছে তথ্যগুলো থাকবে আজকের ক্লাসে এবং এ টু জেড তথ্য এই লাল নীল, শুধু লাল নীল দীপাবলি এই বইটি থেকেই কিন্তু নেওয়া হয়েছে এই তথ্যগুলো। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। আমি আবারও বলছি, লাল নীল দীপাবলিটি বা বাংলা সাহিত্যের জীবনী গ্রন্থটি থেকে মূলত আমার এই নোটটি করেছি। যারা একদম নতুন রয়েছে, যারা প্রতিযোগিতায় রয়েছে, বিশেষ করে চাকরি প্রার্থীরা, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই লাল নীল দীপাবলি থেকে শুরু করা এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো আজকের ভিডিওটি দেখা। যারা শেষ পর্যন্ত দেখবে ভিডিওটি, আশা করি খুবই খুবই উপকৃত হবে। তাহলে চলো, লাল নীল দীপাবলি বইটিতে কি কি রয়েছে জীবনী সাহিত্যের। যেমন বাংলা সাহিত্যের প্রথম যে বইটি নাম সেটা হচ্ছে চর্যাপদ, সেটার নাম হচ্ছে চর্যাপদ। পাশাপাশি এখানে লেখা রয়েছে বাংলাদেশের পূর্বপুরুষ হচ্ছে সিংহের বেদডারা হতে আসছেন এবং বাংলা ভাষার পুরনো ভাষাটির নাম হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা হচ্ছে বাংলা ভাষার পুরনো ভাষাটির নাম। এটা কিন্তু লাল নীল দীপাবলি বাংলা সাহিত্যের জীবনী গ্রন্থ, অর্থাৎ হুমায়ুন আজাদের যে গ্রন্থ রয়েছে এই গ্রন্থে কিন্তু এই কথাগুলো রয়েছে। বুদ্ধরা তাদের ধর্মগ্রন্থ অন্যান্য বই লিখেছেন পালি ভাষায়। কোন ভাষায়? পালি ভাষায় লিখেছেন। ভারতীয় আর্য পালি ও প্রাকৃতি বাংলা ভাষা থেকে আসছে। মঙ্গল কাব্য দেবতাদের কাব্য, তাহলে মঙ্গল কাব্যগুলো মূলত দেবতাদের আরাধনার জন্য মূলত এখানে করা হয়েছে। মধ্যযুগের মঙ্গল সাহিত্য, অর্থাৎ মধ্যযুগের সকল সাহিত্যই দেবতা কেন্দ্রিক। তাহলে মধ্যযুগের যত সাহিত্য আছে সবগুলো কিন্তু দেবতা কেন্দ্রিক এবং আমরা জানি আধুনিক যুগের এগুলো কিন্তু বিশেষ করে মানুষ কেন্দ্রিক, অর্থাৎ মানুষকে নিয়ে প্রেম ভালোবাসা এগুলো নিয়ে, অর্থাৎ মানবতা কেন্দ্রিক। আবার আধুনিক যুগের সবচেয়ে বড় অবদান হয়েছে গদ্য রচনায়। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস লিখেছেন পেরিচাঁদ মিত্র। উপন্যাসের নাম যেমন আলালের গড়ের দুলাল, তাহলে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কিন্তু আলালের গড়ের দুলাল এবং এটি লিখেছেন পেরিচাঁদ মিত্র। বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য রচনা করেছেন মাইকেল মধুসূদন দত্ত এবং এই মহাকাব্যের নাম কিন্তু মেঘনাদ বধ কাব্য। এখানে রয়েছে চর্যাপদের কথা যদি বলি, চর্যাপদের সাথে আরো দুটি বই রয়েছে, যেমন ডাকার্ণব এবং দোহাকুশ, দুটি বই রয়েছে। 1916 সালে 1000 বছরের পুরনো বাংলা ভাষায় বুদ্ধ গান ও দোহা নামে বইটি প্রকাশিত হয়। তাহলে 1000 বছরের পুরনো বাংলা ভাষায় বুদ্ধ গান ও দোহা নামে এই বইটি প্রকাশিত হয়। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ইংরেজিতে বই লিখেন। এই বইটির নাম হচ্ছে বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ, এই নামে বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ উনি এই নামে। 24 জন কবির 46.5টি পদ রয়েছে। 24 জন কবি বলতে বোঝাচ্ছে হচ্ছে চর্যাপদ রচনার 24 জন কবির নাম পাওয়া যায়, কেউ কেউ মনে করেন 25 জন কবি। সবচেয়ে বেশি পদ লিখেছেন কানোপাত এবং 150 বছরের অন্ধকার যুগ ছিল মূলত 100, অর্থাৎ 1200 থেকে 1350 সাল পর্যন্ত ছিল মূলত অন্ধকার যুগ। এবং বাংলা ভাষার সাহিত্যের প্রথম মহাকবি হচ্ছেন বুরু চণ্ডীদাসকে প্রথম মহাকবি বলা হয়। প্রায় 500 বছর ধরে মঙ্গল কাব্য রচিত হয়েছে। কত বছর? 500 বছর ধরে। চণ্ডীমঙ্গল লিখেছেন কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। কবি কঙ্কন হচ্ছে তার একটা উপাধি এবং তিনি হচ্ছেন মুকুন্দরাম চক্রবর্তী, কবি কঙ্কন লিখেছেন। চণ্ডীমঙ্গলে রয়েছে কালকেতু ও ফুল্লুরার গল্প রয়েছে। কৃষ্ণচন্দ্র ভারতচন্দ্রকে রায় গুণাকর উপাধি দিয়েছিলেন। কি উপাধি দিয়েছিলেন? রায় গুণাকর উপাধি। অন্নদামঙ্গল কাব্যটি 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে অন্নদামঙ্গল, বিদ্যা সুন্দর এবং ভবানন্দ মানসিংহ নামে রয়েছে। তারপর এখানে আর কি রয়েছে? বৈষ্ণব পদাবলী, অর্থাৎ চর্যাপদের শেষ। এখন আমরা বৈষ্ণব পদাবলী সম্পর্কে জানবো প্রাচীন ইতিহাসের। 1486 সালে জন্ম নেন চৈতন্যদেব,
অর্থাৎ বৈষ্ণব পদাবলী মূলত হচ্ছে মধ্যযুগের ইতিহাস, যা অন্ধকার যুগের পরপরই বৈষ্ণব পদাবলীর আলোচনা। তো 1486 সালে জন্ম নেন চৈতন্যদেব, এবং চৈতন্যদেবের জন্মটা এখানে দেওয়া হয়েছে 1486 থেকে 1533। বৈষ্ণব কবিতা হচ্ছে একটি গীতি কবিতা। বৈষ্ণব কবিতা সবার আগে যিনি সংকলন করেন তার নাম হচ্ছে বাবা আউল মনোহর দাস। অর্থাৎ বৈষ্ণব কবিতা সবার আগে যিনি সংকলন করেন তার নাম হচ্ছেন বাবা আউল মনোহর দাস। তিনি বাবা, সকলের বাবা, যে বোঝা যাচ্ছে যেহেতু বাবা নাম দেওয়া আছে সামনে। তার সংকলন গ্রন্থটির নাম কিন্তু পদ সুন্দর। কার? এ আউল মনোহর দাসের বাবার। বিদ্যাপতি লিখতেন ব্রজবুলি ভাষায়, এজন্য তাকে ব্রজবুলি এর জনক বলা হয়, এর স্রষ্টা বলা হয়। বৈষ্ণব কবিতার 4 জন মহাকবি কিন্তু রয়েছেন। তারা কারা? বিদ্যাপতি, গোবিন্দ দাস, চণ্ডীদাস এবং জ্ঞান দাস। এই 4 জন কবি হচ্ছে বৈষ্ণব কবিতার 4 জন গুরুত্বপূর্ণ কবি, মহাকবি। তো বিদ্যাপতি এবং গোবিন্দ দাস লিখছেন ব্রজবুলি ভাষা, এবং চণ্ডীদাস এবং জ্ঞান দাস এই বৈষ্ণব কবিতা লিখছেন খাঁটি বাংলা ভাষায়। বৈষ্ণব কবিতা মধ্যযুগের শ্রেষ্ঠ কবিতা। বৈষ্ণব কবিতা যদি পরীক্ষা আসে, মধ্যযুগের শ্রেষ্ঠ নিদর্শন কিন্তু এই বৈষ্ণব পদাবলী বা বৈষ্ণব কবিতা হচ্ছে মধ্যযুগের শ্রেষ্ঠ কবিতার মধ্যে। মিথিলার রাজা শিব সিংহের সভাকবি ছিলেন বিদ্যাপতি। তাহলে শিব সিংহের সভাপতি ছিলেন বিদ্যাপতি, বিদ্যাপতি ছিলেন। এই বিদ্যাপতির রচনা হচ্ছেন কি কি রচনা রয়েছে? কীর্তিলতা, গঙ্গা বাক্যাবলী, বিভাগসার ইত্যাদি। রাজা শিব সিংহ তাকে কবি কণ্ঠহার উপাধি দিয়েছিলেন। তাকে কবি কণ্ঠহার উপাধিও তাকে দিয়েছিলেন রাজা শিব সিংহ। তাকে কবি কণ্ঠহার উপাধি দিয়েছিলেন। আমরা এখানে দেখব আরো দ্বিজ চণ্ডীদাস জন্মগ্রহণ করেছিলেন বীরভূম জেলার নান্নুর গ্রামে। দ্বিজ চণ্ডীদাস তিনি ছিলেন বাসুলী দেবীর ভক্ত। দ্বিজ চণ্ডীদাস ছিলেন বাসুলী দেবীর ভক্ত। তিনি বৈষ্ণব পদাবলী রচনা করেন। চৈতন্যদেবের আসল নাম বিশম্ভর। চৈতন্যদেবের আসল নাম কি? বিশম্বর। আর ডাক নাম ছিল, তাকে নিমাই বলে ডাকা হতো। তার আরেক নাম ছিল গৌরাঙ্গ। চৈতন্যদেবকে নিয়ে 2টি জীবনী গ্রন্থ হলো চৈতন্য ভাগবত, তিনি বৃন্দাবন দাস অর্থাৎ বৃন্দাবন দাস রচনা করেছেন। চৈতন্য মঙ্গল, যেটা লুচন দাস রচনা করেছেন। তবে বিখ্যাত চৈতন্য চরিত্রামৃত, এটা কিন্তু কৃষ্ণ দাস কবিরাজ লিখছেন। তো পরীক্ষায় বিভিন্ন সময় এসে থাকে যে চৈতন্য চরিত্রামৃত কে রচনা করেছেন, অর্থাৎ চৈতন্যদেবকে নিয়ে তার জীবনী গ্রন্থ। এই 3টি গ্রন্থ খুবই গুরুত্বপূর্ণ। তো চৈতন্য ভাগবত, যেহেতু ভগবান আছে, আমরা জানি ভগবান বৃন্দাবনে থাকে, অর্থাৎ বৃন্দাবন দাস এটা রচনা করেছেন। সহজে মনে রাখা যাবে টেকনিক। এবং চৈতন্য মঙ্গল অর্থাৎ লুচন দাস, যেহেতু লুচন চৈতন্য মঙ্গল হবে, তো আপনি যদি কোনো অন্যায় করেন, সেটা লুচন করেন, সেটা অবশ্যই মঙ্গল নিয়ে আসবে। অর্থাৎ লুচন দাস চৈতন্য মঙ্গল রচনা করেছেন, এভাবে মনে রাখা যাবে। চৈতন্য চরিত্রামিত অর্থাৎ চরিত্রের দিক দিয়ে কৃষ্ণ দাস কবিরাজ বেস্ট, বা তিনি ভালো এবং বিখ্যাত। ওকে, সীতা দেবীকে নিয়ে রচনা করা হয়েছে। সীতা দেবী, আমরা জানি রাম সীতা, এই সীতাকে লিখেছে সীতা গুণ কদম্ব। সীতা গুণ কদম্ব লিখছেন বিদ্যা দাস আচার্য, এবং সীতা চরিত লিখছেন লোকনাথ দাস। রামায়ণের অনুবাদ করেন কৃত্তিবাস ওঝা। মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কিন্তু কাশিরাম দাস। মহাভারত, তো রামায়ণ মহাভারত, এই মহাভারতের প্রথম অনুবাদ যদি আসে, কে করছে অনুবাদক? তিনি কিন্তু শ্রীকর নন্দিনী। কিন্তু শ্রেষ্ঠ অনুবাদক কাশী, অর্থাৎ কাশী দিয়ে তিনি শ্রেষ্ঠ হয়ে গেছেন। বাট শ্রীকর, শ্রী বলা মাত্র মানে শ্রী, তিনি কিন্তু প্রথম অনুবাদক, এবং শ্রীকর নন্দিনী কিন্তু প্রথম। এভাবে আমরা মনে রাখতে পারি। পাশাপাশি এখানে রয়েছে ভাগবত গীতা। ভাগবত গীতা অনুবাদ করেছিলেন মালাধর বসু। রাজা মালাধর বসুকে উপাধি দিয়েছিলেন কি? তিনি গুণরাজ খান নামে পরিচিত ছিলেন। ভাগবতের অন্য নাম হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয়। ভগবত গীতা যে মালাধর বসু রচনা, তার অন্য নাম কিন্তু শ্রীকৃষ্ণ বিজয়। রামায়ণের অন্য নাম কিন্তু শ্রীরাম পাঞ্চালী। রামায়ণের অন্য নাম কিন্তু শ্রীরাম পাঞ্চালী। রামায়ণ রচনা করেন বাল্মীকি। তো বাল্মীকি কিন্তু রামায়ণ রচনার জন্য কিন্তু বিখ্যাত, তিনি প্রথম রচনা করেছেন। পরবর্তীতে অনুবাদ করেন কৃত্তিবাস ওঝা। মুসলমানরা কিন্তু অনুবাদক কবি হিসেবে বিখ্যাত ছিলেন। তারা কারা? এই বাংলা সাহিত্যের যে ইতিহাস, এই বাংলা সাহিত্যের অর্থাৎ হুমায়ুন আজাদের বইটিতে কিন্তু সকল বিষয় কিন্তু, অর্থাৎ বাংলা সাহিত্যের A to Z ইতিহাস সংক্ষিপ্ত আকারে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ বাচ্চা থেকে বুড়ো সবার জন্য এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। মুসলমানদের অনুবাদ কবি, যেমন বাংলা ভাষায় প্রথম মুসলমান কবি ছিলেন শাহ মোহাম্মদ সগীর। এটা এতবার পরীক্ষা এসেছে, এত বেশি এসেছে, এর খুবই খুবই গুরুত্বপূর্ণ হয়েছে এবং সবারই জানা। তিনি ইউসুফ জুলেখার নামে লিখেছেন নামে
অনুবাদক তিনি, অর্থাৎ লিখেছেন মূলত মূল অনুবাদক। হানিফা এবং কয়রাপরীর গল্প লিখেছেন সাবিরিদ খান। তাহলে হানিফার এবং কয়রাপরীর গল্প কে লিখেছেন? এই সাবিরিদ খান লিখেছেন, সাবিরিদ খান লিখেছেন। পাশাপাশি লাইলি মজনু অনুবাদ করেছেন বাহরাম খান। মূল লেখক হচ্ছেন ইউসুফ জুলেখা, লেখছেন ফেরদৌসি। লাইলি মজনু লেখছেন জামি। এটা হচ্ছে ফার্সি কবির দুইজন লেখক, ফেরদৌসি এবং জামি লেখছেন ইউসুফ জুলেখা, লেখছেন ফেরদৌসি। লাইলি মজনু লিখছেন জামি, বাট লাইলি মজনু অনুবাদ করেছেন কিন্তু বাহরাম খান, লাইলি মজনু। তারপর হচ্ছে ইউসুফ জুলেখাও কিন্তু অনুবাদ করেছেন, মূল অনুবাদক তিনি হচ্ছেন শাহ মোহাম্মদ সগীর। জৈনুদ্দিনের কাব্য লেখছেন রসুল, অর্থাৎ জৈনুদ্দিন নামে একজন লেখক ছিলেন, তিনি রসুল বিজয় তার বিখ্যাত কাব্য লিখেছেন। ফয়জুল্লাহর কাব্যের নাম হচ্ছে গাজী বিজয়, ফয়জুল্লাহ লেখছেন গাজী বিজয়, জৈনুদ্দিন লেখছেন রসুল বিজয়। এই ছিল। তারপর আরো যে তথ্যগুলো রয়েছে এখানে, সৈয়দ সুলতান। তো সৈয়দ সুলতান কি লিখছেন? সৈয়দ সুলতানের কি কি কাব্যগ্রন্থ ছিল মধ্যযুগের, যেমন তিনি নবী বংশ, তারপর হচ্ছে শবে মেরাজ, রসুল বিজয়, হ্যাঁ, ইবলিশ নামা, জ্ঞান প্রদীপ। কবি হাজী মুহাম্মদের কাব্য হচ্ছে নূরজামাল, হাজী মুহাম্মদের কাব্য হচ্ছে নূরজামাল। আব্দুল হাকিমের বিখ্যাত, অর্থাৎ বিখ্যাত কবি কিন্তু মধ্যযুগের আব্দুল হাকিম। এই আব্দুল হাকিমের কিন্তু ইউসুফ জুলাকাও তিনি অনুবাদ করেছেন, তিনি নূরনামা লিখছেন, পাশাপাশি কারবালা লিখছেন, শহরনামা লিখছেন। তাহলে আমরা এখানে বুঝতে পেরেছি যে নূরনামা, কারবালা এবং বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নূরনামা, এটা কিন্তু আব্দুল হাকিমের কাব্যগ্রন্থ। তিনি নিজেকে বাঙালি বলতে গর্ববোধ করতেন এই আব্দুল হাকিম। তিনি বাংলা ভাষা, অর্থাৎ তার একটা রচনা রয়েছে, অর্থাৎ বাংলা ভাষা নিয়ে তার একটা বিখ্যাত কবিতা কিন্তু তার রয়েছে বাংলা ভাষা নিয়ে। তো বাংলা ভাষার প্রতি তিনি বেশি গর্ববোধ করেন, বাংলায় কথা বলতেন। এখানে রয়েছে মধ্যযুগের আরকানে রচিত বাংলা সাহিত্য। আরকানের প্রাচীন নাম ছিল রোসাঙ্গ। কি ছিল? রোসাঙ্গ নামে ছিল। লাল নীল দীপাবলিতে কিন্তু এই কথাটাই উল্লেখ রয়েছে। আর আরকান রাজ্যের বিখ্যাত তিনজন কবি হলেন, মূলত তিনজন কবি হচ্ছেন মাগন ঠাকুর, কাজী দৌলত, আলাউল। মাগন ঠাকুর, কাজী দৌলত এবং আলাউল হচ্ছেন আরকান রাজ্যের বিখ্যাত তিনজন কবি। এটা কিন্তু লাল নীল দীপাবলি বই থেকে সবগুলো কিন্তু বলা হচ্ছে, এর অতিরিক্ত কোনো তথ্য এখানে সংযোজন করা হয়নি এবং বাদ দেওয়া হয়নি। কাজী দৌলত রচনা করেন সতীয়নামা। কাজী দৌলত রচনা করেছেন সতীয়নামা। মধ্যযুগের মুসলমান কবিদের মধ্যে শ্রেষ্ঠ কবি হলেন আলাউল। যদি পরীক্ষা আসে মধ্যযুগের শ্রেষ্ঠ কবিকে, তা অবশ্যই হবে আলাউল। মুসলমানদের পুঁথি সংগ্রহ করেন চট্টগ্রামের অধিবাসী আব্দুল করিম, সাহিত্য বিশারদ। তার উপাধি হচ্ছে সাহিত্য বিশারদ, আব্দুল করিম। মাগন ঠাকুরের কাব্য লিখেছেন চন্দ্রাবতী। মাগন ঠাকুরের কাব্য লিখেছেন কে? চন্দ্রাবতী। আলাওল সপ্তদশ শতকের কবি ছিলেন এবং তার শ্রেষ্ঠ, এটা কিন্তু বিসিএস পরীক্ষায় এসেছে, সপ্তদশ কবি। আলাওল কত শতকের কবি? সপ্তদশ শতকের। তার শ্রেষ্ঠ কাব্য হচ্ছে পদ্মাবতী, এটি 1648 সালে এটা প্রকাশিত হয়, এটা ইম্পর্টেন্ট। অনুবাদ কাব্য হচ্ছে হপ্তপয়কর, এটা পদ মাহবুদ থেকে কাব্য অনুবাদ করা হয়েছে এবং এটা মোহাম্মদ জাইসি কর্তৃক রচিত হচ্ছে। মূল লেখক হচ্ছে মোহাম্মদ জাইসির, ইরানের ফার্সি কবি, বাট এর অনুবাদ কাব্য রচনা করেছেন হপ্তপয়কর। তারপর হচ্ছে তার আরো অনুবাদ কাব্য রয়েছে তুহফা, দারাসেকান্দার নামা, ফার্সি কবি নিজামির, এগুলো। তারপর আমরা যদি দেখি মধ্যযুগের কিছু লোক সাহিত্যের আলোচনা, যে লোক সাহিত্যের কোনো নির্দিষ্ট লেখক ছিল না, লোক সাহিত্যের নির্দিষ্ট কোনো লেখক ছিল না। বাংলা লোক সাহিত্যের সংগ্রহের জন্য যার নাম বিখ্যাত তিনি ছিলেন চন্দ্রকুমার দে। চন্দ্রকুমার দে লোক সাহিত্যের সংগ্রাহক ছিলেন। এগুলো ময়মনসিংহ গীতিকা নামে প্রকাশ করেন ডক্টর দীনেশ চন্দ্র সেন। ডক্টর দীনেশ চন্দ্র সেনের অধীনে কিন্তু চন্দ্রকুমার দে তিনি সাহিত্য সংগ্রহ করেছেন। তাহলে ময়মনসিংহ গীতিকার নামে প্রকাশ করেন ডক্টর দীনেশ চন্দ্র সেন এই লোক সাহিত্যগুলো। এখানে রয়েছে রূপকথা সংগ্রাহক ছিলেন দুইজন, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার এবং উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের রূপকথা হলো ঠাকুরমার ঝুলি। তাহলে ঠাকুরমার ঝুলি রচনা করেছেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর টুনটুনির ভই বিখ্যাত। তার গীতি কবিতা ছিল মহুয়া, দেওয়ানা মদিনা, মল্লুয়া, এগুলো উপেন্দ্র কিশোরের গীতিকা। তো এগুলো হচ্ছে গীতিকা, গুরুত্বপূর্ণ গীতিকা। তারপর হচ্ছে গীতিকায় পাওয়া যায় চিরকাল নরনারীর কামনা বাসনার কাহিনী, এখানে এই গীতিকায় কিন্তু পাওয়া যায়। বাংলাদেশের সবকটি গীতিকা সংগ্রহ করা হয়েছিল ময়মনসিংহ থেকে, অর্থাৎ সবগুলো কয়টি যে কয়টি গীতিকা রয়েছে, অর্থাৎ মহুয়া, দেওয়ানা মদিনা, মলুয়া, হ্যাঁ, এই সবগুলো গীতিকা সংগ্রহ করা হচ্ছে ময়মনসিংহ থেকে।
1760 সাল থেকে 1830 সাল পর্যন্ত ছিল দ্বিতীয় অন্ধকার যুগ। দ্বিতীয় অন্ধকার ছিল মূলত 1760। এই সময় কোনো ধরনের সাহিত্য রচনা হয়নি। 1760 সাল থেকে 1830 সাল পর্যন্ত। অষ্টাদশ শতকের শেষ ভাগ কবি গানের স্বর্ণযুগ ছিল। অষ্টাদশ শতকের শেষ ভাগ ছিল কবি গানের স্বর্ণযুগ ছিল। অষ্টাদশ শতকের শেষ ভাগ কবি গানের স্বর্ণযুগ ছিল। 19 শতকের প্রথম ভাগের একমাত্র কবি হলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। 19 শতকের প্রথম ভাগের প্রথম কবি, একমাত্র কবি। চম্পা গানের রাজা ছিলেন নিধুবাবু বা রামনিধি গুপ্ত। রামনিধি গুপ্ত ছিলেন চম্পা গানের জন্য বিখ্যাত। এরপর রয়েছে যে আধুনিক যুগ, অর্থাৎ বাংলা গদ্য সাহিত্য সৃষ্টি করেন কে, আধুনিক যুগে কারা কারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, এই আধুনিক যুগ নিয়ে আমরা আরেকটি পর্বে আলোচনা করব। যেহেতু ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে বিধায় আমরা প্রাচীন যুগ এবং মধ্যযুগের যে লাল নীল দীপাবলি হুমায়ুন আজাদের যে বইটি রয়েছে, এটাতে যে আলোচনাগুলো ছিল এই আলোচনাগুলোই মূলত এখানে করা হচ্ছে টু দা পয়েন্টে। সো দ্বিতীয় অংশ অবশ্যই যারা ভিডিওটি দেখবেন অবশ্যই দ্বিতীয় পার্টটি দেখলে পুরোপুরি বাংলা সাহিত্য সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ একটা ধারণা পেয়ে যাবেন। আশা করি দ্বিতীয় পার্টটি আমাদের এই রাহাজ এডুকেশন পয়েন্ট যে চ্যানেলটি রয়েছে, এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অবশ্যই এই ভিডিওটি দ্বিতীয় পার্ট ভিডিওটি পেয়ে যাবেন। ধন্যবাদ শেষ পর্যন্ত আমাদের এই সাহিত্য নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো শোনার জন্য। ধন্যবাদ সবাইকে।